তওবা করে নেই। তওবার যেমন একটা বিষয় আছে, দোয়ার দিক খেয়াল করবো, আর একটা বিষয় হচ্ছে একটা হাদিসের দিক খেয়াল করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রতিদিন অধিকতর মৃত্যুর কথা স্মরণ করো, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতিল মাউত। যে মৃত্যু মানুষের সব স্বাদকে, যে স্বাদ আছে দুনিয়ার জীবনের যত স্বাদ আছে সব স্বাদ বিনষ্ট করে। এই বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। আসলে মৃত্যু হইতে তো বয়স লাগে না, সময় লাগে না। আজকে আমাদের এক এলাকার বড় ভাই মারা গেছে, গতকালকেও আমাদের মাদ্রাসার যে মাহফিলের আখিরি মোনাজাত করে আসছে এই সুস্থ মানুষ মারা গেছে স্ট্রোক করে, একদম অল্প বয়স, মেয়ে টুতে পড়ে। তো এরকম তো মানুষ আসলে আমাদেরও মরে যাইতে হবে, ভাবি যে কখন যেন আমরাও চলে যাই। তো দেখছেন ইদানিংকালে মানুষ খুব দ্রুত চলে যাচ্ছে। জি, 28, এখন তো 26, আসলে মৃত্যুর একটা কোনো 27 বয়স বছর। নাই। না, মৃত্যুর কখনোই বয়স ছিল না, কিন্তু শেষ জবানের একটাই থাকবে শেষ জবানা। এই যে আমরা বলি না যে এগুলো একটা শেষ জবানের আলামত, এগুলো একটা শেষ জবানের আলামত। আসলে আলামত অনেক হাদিস থেকে আছে। বড় আলামত হচ্ছে, কুবরা হচ্ছে 10টা, আর বাকি সোগরা আলামত, সোগরা যেগুলো ছোট ছোট আলামত, এগুলো অনেকগুলো বলা হয়েছে। বিভিন্ন হাদিসে বলছে যে এই ধরনের কাজ হচ্ছে শেষ জবানের আলামত। একটা আলামত হচ্ছে মানুষ কেন যে মৃত্যুবরণ করছে, আমরা বলি না যে এই কারণে, বয়সের কারণে, এই কারণে, এরকম বলা মানে থাকবে না। হঠাৎ হঠাৎ মানুষ মারা যাবে কোনো কারণ ছাড়া। তো এইটা একটা কারণ। আমরা দেখছি না যে দেখলাম ফেসবুকে বা দেখছি একজন মনে হয় অভিনেতা, 27 বছর মাত্র, সানি না কি নাম, হঠাৎ করে মানে হার্ট অ্যাটাক করে মারা গেছে কয়েক হ্যাঁ, এরকম আসলে আশেপাশে। এখন অল্প বয়সে হার্ট অ্যাটাক স্ট্রোকটা পরিমাণ খুব বেড়ে গেছে। 30-40 এর বয়সে মানুষের অসংখ্য মারা যাচ্ছে। আগে তো 60-65 হলে এই ধরনের কথা শোনা যেত। হ্যাঁ, এই ওই তো এখন তো দেখা যায় মৃত্যুগুলো, সিসি ক্যামেরায় দেখলাম কোথায় যেন সমাজসেবা নাকিতে করতে গেছে রাতে, মানে উনি নাইট ডিউটিতে ছিল, হার্ট অ্যাটাক করে ওইখানেই মারা গেছে। তো যাই হোক, মৃত্যু হবে এটা নিশ্চিত। ঠিক আছে, আমার এক উস্তাদ বলতো এই কথাটা, যে সে বলতো, যে আমার উস্তাদ বলতো যে মৃত্যু মানে জীবিত থাকাটা হচ্ছে আশ্চর্যের বিষয়, মৃত্যুটা আশ্চর্যের বিষয় না। কারণ মৃত্যু তো সবাইরই হয়, সবাই মরে যায়, শ্বাস শেষ বন্ধ হয়ে যায়। কারণ আমার যে জীবিত আছে, আমার যে শ্বাস প্রশ্বাস চলতেছে, এই যে কি পদ্ধতিতে আমরা জীবিত আছি, এইটা ভাবো যে এই কিভাবে আসো। তো মূলত এইটাই একটা জিনিস মানুষকে ভালো বানাইতে পারে, সেটা হচ্ছে মৃত্যুর আলোচনা বারবার করা, মৃত্যু সম্পর্কে বারবার স্মরণ করা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আকসিরু যিকরা, আকসিরু অধিক পরিমাণে যিকরা জিকির করো, স্মরণ করো, হাযিমিল লাজ্জাতিল মাউত, মৃত্যু মানে স্বাদ বিনষ্টকারী বিষয়ের উপরে। অর্থাৎ মৃত্যু হাজিমিল লাজ্জাতিল, স্বাদ বিনষ্ট করে, মাউত মৃত্যু, সেই মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। তো এটা একটা বিষয়। আর মৃত্যুই হচ্ছে আমাদের পরবর্তী একজন মুমিনের জন্য মূল জীবন। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत মৌত হে সুবহে দাওয়ামে জিন্দেগি। অর্থাৎ মৌতকে আমরা যারা গাফেল তারা মনে করে মৃত্যু হচ্ছে শেষ জীবনের, কিন্তু আসল হচ্ছে মৃত্যু হচ্ছে আসল জীবনের প্রভাতকাল। তো যাই হোক, এইটার উপরে বেশি বেশি স্মরণ করবেন মৃত্যুকে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বেশি বেশি স্মরণ করতেন, আমাদেরকে স্মরণ করতে বলছেন। এইদিকে আমরা একটু পরে তওবা করি যে আল্লাহ, আমরা যা গুনাহ করছি, সারাদিন ভর যা করি, সেই থেকে আমাদেরকে মাফ করে দেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আচ্ছা, ওয়াকফ জিনিসটা বলেন দুইজনই, একজন একজন বলেন। এই যে যেটা ওয়াকফটা, এটা খুব জরুরি একটা বিষয়। ওয়াকফ অর্থ হচ্ছে থামা বা বিরতি। যে ওয়াকফ চার প্রকার, চার ভাবে পড়া যায়। গোলতা ব্যতীত দুই জবরে ওয়াকফ করলে এক জবরকে বাদ দিয়ে এক আলিফ টাইনে পড়তে হয়। গোল গোলতা থাকলে জজম দিয়ে পড়তে হয়। গোল হাই, গোল গোলতা হাই, থাকলে গোল হাই জজম দিলে থাকলে তাহলে আবার আউলাই যাবে, গোল গোল হা হাই। হা হবে, জি। দুই জবর বাদে শেষের হরফ খালি থেকে তার আগে এক আলিফ টানিয়ে পড়তে হয়। আর চার নম্বরটা, তিনটি নিয়ম ব্যতীত অন্য অবস্থা থাকলে শেষের হরফে জজম দিয়ে পড়তে হয়। জি, ঠিক আছে, মাশাআল্লাহ। এইটা এরকম বুঝলে হবে। এখন আপনি যে কোনো আয়াত ধরবেন, এই যে নিয়ম বলছি এইগুলো মিলাই দেখবেন জি, জি, যে এখানে এটা আছে কিনা, এবং শেষের অবস্থার অনুযায়ী 3 নাম্বার, মানে এটার পরে একটা বিশেষ দ্রষ্টব্য হচ্ছে আমরা যে এটা পড়তেছি 1 নাম্বার, এটা হচ্ছে মাদ্দে, যে দুই জবরে এক জবর টানে, এটা হচ্ছে মাদ্দে আওয়াজে। এই যে টান দিতে হয় একালিফ, এটার নাম হচ্ছে মাদ্দে আওয়াজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তারপরেরটা হচ্ছে জাহিদুল ভাইকে ক্লাসে দেখা যায় না। তারপরেরটা হচ্ছে আপনার শেষেরটা যেটা 4 নম্বর, 4 নম্বর অক্ষের নিয়মের কারণে 1 নম্বর কি হয়, আপনার মাদ্দে আরজি হয়। মাদ্দে আরজি, 3 আলিফ টান, যত 3 আলিফ দেখি তার আগে 4 নম্বর যে জজম দিয়ে পড়তে হয় এই নিয়ম হইতে হবে। জজম না হইলে 4 নম্বর হইতে পারে না। আরেকটা হচ্ছে মাদ্দে লিন হয়। আমরা লিন পড়ছি না 10 নম্বর লেকচার থেকে, সেখানে মাদ্দে লিন হয়। মাদ্দে লিন হওয়ার কারণ, মাদ্দে লিন হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে তার ওয়াকফ হইতে হবে। শেষেরটা কি হইতে হবে, ওয়াকফ হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, 3 আলিফ মাদ 2 ধরনের আছে, মানে 3 আলিফ পরিমাণে মাদ যেটা আছে 2 ধরনের আছে। সেটার একটা মাদ হয় সবসময় আয়াতের শেষে, আয়াতের শেষ ছাড়া কখনো হয় না, ওইটা হচ্ছে মাদ্দে আরজি। আর ওইটা হইতে হইলো ওই 3 নম্বর যে 4 নম্বর যে ওয়াকফ হওয়ার আগে কি হবে, জজম দিয়ে পড়তে হবে। তো মাদ্দে লিন যেটা আছে এটাও কখনো আয়াতের শেষে ছাড়া আর কোথাও হয় না, আয়াতের শেষই হয়। এরপরে আর কি হয়, আহ, আপনার হচ্ছে জজম দিয়ে পড়লে তার যদি আগে কলকলার হরফটা হয়, জজমটা যদি কলকলার হরফে হয় তাহলে কলকলা হবে। আর তাসদিদের উপরে যখন জজম হবে তাহলে জজমটা কলকলাই হবে, তবে এটা একটু দীর্ঘ, বড় একটা কলকলা হবে, কলকলায়
আকোয়া, কলকলায় আকোয়া। এই ক্লাসটা গুরুত্বপূর্ণ ছিল, ভিডিও রেকর্ডিংও দিচ্ছি। জাহিদুল ভাই মনে হয় পড়েন নাই, দেখেন নাই, তাহলে তো এখন বুঝতে পারবেন না। খুব গুরুত্বপূর্ণ একটা পড়া ছিল। আয়াতের শেষে কি না কি ওস্তাদ জি, দেখছি আমি পড়ছিও 3 আচ্ছা নাম্বার পর্যন্ত। আচ্ছা, আপনি একটু বলেন দেখি ওয়াকফ কদ্দুর হয়েছে। একদম হুবহু গুছাইয়ে বলতে হবে, এটা কারোর জন্যই না। আমরা আসলে কোনো তাজবে, আমি সবসময় বলি কোনোটাই আপনাদের একদম গুছাইয়ে বলতে হবে না, এটা বাচ্চারা বা এরা পড়ে। আপনারা হচ্ছে কনসেপ্ট শুদ্ধ পড়বেন, মোটামুটি বুঝে নিলেই হয়েছে, বলতে পারলেই হয়েছে। এখানে 3টা নিয়ম আমি পড়ছি। একটা হচ্ছে গোলতা ব্যতীত অন্য হরফে 2 জবর থাকলে একটাকে উজ্জ্ব রেখে এক আলিফ টেনে পড়তে হয়, এই হচ্ছে একটা নিয়ম। হ্যাঁ, আরেকটা হচ্ছে গোলতা থাকলে তাকে যজম দিয়ে শেষ করতে হয়। না, গোল হয় যজন দিয়ে, এই কথাটা বলতে হবে। গোলটা থাকলে সে পাল্টে যায়, গোলটা গোল থাকলে। হাতে যজম দিবে। হ্যাঁ, গোল গোল হাতে যজন দিয়ে। গোলতা থাকলে গোল হাতে যজম হবে। হ্যাঁ, এবং এরপরে 3 নাম্বারটা পড়ছি আর কি, 2 জবর থাকলে, দুই জবর না থাকলে, দুই জবর, 2 জবর কারণ এটা 1 নম্বর না নিয়মে থাকলে নিচ্ছি। এটার কারণ এটার পরে একটা খালি আলিফ থাকে, ওটা একটা গ্রামার, একটা নিয়ম, ব্যাকরণ, আরবি ব্যাকরণ একটা নিয়ম। তো এই কারণে এটা বাদ দিচ্ছি, এটা বাদ দেবো যে দুই জবর থাকবে না। এরপর তো খালি আলিফ থাকবে, তো দুই জবর থাকবে না এটার আগে, এটা বাদ। এইটা বাদে, এইটা বাদে যে কোনো হরকত থাকলে ওইখানে যদি শেষের হরফ খালি থাকে, শেষের খালি হরফকে থাকলে এক খালি হরফ থাকলে টানিয়ে, শেষের হরফ এক পড়া আলিফ যাবে না। টানিয়ে পড়তে হয়। শেষের হরফ খালি থাকার কারণে কিন্তু পড়া যায় না, শেষের হরফটা পড়া যায় না। তার আগের যে হরকতটা আছে, আগের যে হরফের হরকতটা আছে, ওইটাকে একালিফ টেনে পড়তে হয়। যদি খালি জবরও থাকে তাইলেও একালিফ টানতে হবে, খালি জের থাকলে একালিফ, পেশ থাকলে একালিফ। বুঝছেন বিষয়টা সবাই? জি জি, মানে এই 3টা শেষের পড়ছি। হরফটা খালি থাকলে ওইটা পড়া যায় না, ওটাকে কোনো যজম টজম দেয়া যায় না। ওইটার আগের যে হরকত থাকবে এবং মিলবে না, দেখবেন জবরের পরে ইয়া আছে, মেলে না, এটা মাদও হবে না, কিন্তু তারপরও এটা টানতে হবে। ওটা মূলত খালি আলিফই ছিল, ঘুরায় লেখা হয়েছে অন্য, তার আগের এরবের কারণে ওই শব্দের এরব, হ্যাঁ, ওই শব্দের জের জবর পেশের এই যে পরিবর্তন ঘটানো হয়েছে শেষের ঈদগুলো। তো এগুলো বিষয় মনে রাখবেন, একদম ইজি বিষয়। এরকম অনেক আয়াতের শেষে গিয়ে দেখবেন কি খালি হরফ, কি পড়বেন, খালি হরফ আছে, কোনো টেনশন নাই, তার আগের হরকতকে কি করবেন, একালিফ টাইনা দিবেন, শেষ। আচ্ছা, আর এই 3টা পড়ছেন না, আর 4 নম্বর কোনো জি নিয়ম জি। নাই। 4 নম্বর কোনো নিয়ম নাই। 4 নম্বর হচ্ছে প্রথমটা বাদ দিবেন, দ্বিতীয়টা বাদ দিবেন, প্রথমটা দুই জবর বাদ দিবেন, পরেরটা গোলতা বাদ দিবেন, পরেরটা হচ্ছে কি খালি। এই 3টা বাদে, হ্যাঁ, এই 3টা বাদে যে কোনো নিয়ম আসবে ওইটাই যজম দিবেন। দেখবেন যে শেষের হরফে গিয়া খালি জবর আছে, হ্যাঁ, মানে যজম, যজম যজম, দিয়ে দাড়ি টানবো আর কি, তাই না? শেষ হ্যাঁ, দাড়ি এরকম। টানবেন, শেষ। ওটা যজম দিবেন। দেখা গেছে খালি জবর আছে যজম, খালি জের আছে যজম, দুই জের আছে যজম, যজম, দুই পেশ আছে যজম, খারা জবর আছে যজম। এখানে কিন্তু খারা জবর যাই আবার টান দেওয়া যাবে না, যজম। খারা জের আছে যজম, উল্টা পেশ আছে যজম, যাই আছে কি, গোলতা নাই, কোনো কথা নাই, দুই জবর নাই, সমস্যা নাই, শেষ হরফ খালি নাই, সমস্যা নাই। এই 3টা বাদ দেবেন, খালি এই 3টা খুঁজবেন। অক্ফ করতে গেলে এই 3টা খুঁজবেন, 4 নম্বর নিয়ম খোঁজা লাগবে না। এই 3টা নিয়ম খুঁজে যজম দিয়ে দিবেন। যজম হওয়ার পরে তার এর পরে তার আগের হরফের একটা পরিবর্তন, তার আগের হরফের একটা পরিবর্তন ঘটে, ওইটার হয় না, সেইটা মাদে। ওইটা তো আপনি এমনিও পড়বেন, এদিকে পড়তে পড়তে আপনি পারবেন, কিন্তু এটা জাস্ট একটা নোট দিয়ে দেওয়া হয়েছে যে কেন কেন কি কি হইতে পারে, ওইটা আপনাদেরকে এখান থেকে। এই 4টা ওয়াকফের বাহিরে কোনো ধরনের ওয়াকফ হয় না, ঠিক আছে, কোনো ধরনের ওয়াকফ হয় না। আপনারা এই 4টাকে ভালো করে পড়লেই যথেষ্ট। জি বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে তাইলে। আর বাকি ওদিকে লাফজুল্লাহ বা অজিব গুন্না এগুলো তো মোটামুটি আগেই পড়ানো হয়েছে বা বুঝতে পারছেন সবাই। 14 শহীদুল ভাই কি পড়া হয়েছিল? শহীদুল ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো, জি বলেন। পড়া হয়েছিল পড়া? পড়া তো পুরো হয়নি। জি, তাহলে পড়ে নেবেন, ঠিক আছে। আমি তো আসলে আপনার কাছে পড়া দিতে পারবো, পড়া নিতে পারবো, নিজে না পড়লে আর কিছুই করা থাকবে না।
ঠিক আছে। ও বাড়িতে একটু ভাতিজির বিয়ে ছিল, যে একটু কালকে বিয়ে ছিল, যে একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য আর পড়া হয়নি। ও আচ্ছা, ঠিক আছে। আপনি পরবর্তীতে পড়ে নিয়েন, আগামী ক্লাসে আগে সুযোগ হয়ে সময় আচ্ছা, নিয়ে। ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে নেক্সট পড়া যাই। আমরা একটা লেকচার শিটে পড়ছিলাম, 10 নম্বর লেকচার শিটে মাদ পড়ছিলাম, মনে আছে? মাদ অর্থ কি টেনে পড়া, বা আমরা একটু 10 নম্বর লেকচার শিট থেকে আরেকবার চোখ বুলে আসি, অনেকে ভুলে যাইতে পারেন। মাদ অর্থ টেনে পড়া, দীর্ঘস্বর করে পড়া। হরফের উচ্চারণকে টেনে পড়াকে মাদ বলে। মাদের হরফ কয়টা ছিল? আলিফা ও ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ, পেশে বাম পাশে জজমালা ওয়া, জেরের বাম পাশে জজমালা ইয়া। মাদের হরফ হলে তার ডান দিকে হরকতকে কি করতে হবে? এক আলিফ টানিয়া পড়িতে হবে। এরপর মাদের হরকত পড়ছিলাম, খারা জবর খারাজের উল্টা পেশ, সেটা হইলে ওই হরকতকে কি করতে হয়? ওই হরফকে এক আলিফ টেনে পড়তে হয়। এই মাদের হরফ কি? মাদের হরকত হচ্ছে মাদের হরফের সংক্ষিপ্ত রূপ, তাই না? আর লিনের হরফ পড়ছিলাম একটা, জবরের বাম্পাস জজমালা ওয়াও, জবরের বাম্পাস জজমালা ইয়া, লিনের হরফে তাড়াতাড়ি করিয়া পড়তে হয়, যেমন বাও বাই তাও তাই। এইগুলোকে বলছিলাম যে মাদার অফ মাদ, এরকম বলতে পারি। আসলে এরকম তো না, মূলত বা উম্মুল মাদ যেটা বলি, এরকম ভাবে যা বলি, কিন্তু মূল হচ্ছে এই মাদটা কি? আসল মাদ। মাদের প্রকারভেদ প্রথমত দুই প্রকার, যেটা সাধারণত পড়ানো হয় না, মাদ্দে আসলি, মাদ্দে ফারঈ। তো মাদ্দে ফারঈ মানে 10 প্রকার। এই 10 প্রকার মাদ হইতে আপনাকে এই 3টা জিনিস পাইতে হবে। এই 3টা জিনিস না পাইলে আপনাকে যে যাই বুঝুক কোনো মাদ হবে না। তাহলে আপনাকে আগে কি পাইতে হবে? জবরের বাম পাশে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশে বাম পাশে জজমালা ওয়াও, অথবা এই 3টার বিপরীতে খারা জবর খারাজের উল্টা পেশ, অথবা জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া, এই যে লিনার হরফ। এইগুলো কি হবে? পাবেন, আগে এগুলো খুঁজবেন। মাত করতে হলে এগুলো খুঁজবেন, এরপরে ইজি জিনিস শুরু করবেন। ওই উপরের কেঁচোর মতন পেঁচানো দাগ, লম্বা সোজা মোটা দাগ, এইসব না, ওগুলো সব বাদ। ওগুলো হচ্ছে অন্ধবিশ্বাসী যারা আছে, যারা পারে না, ওইয়া খুঁজবে। এখন নতুন কনসেপ্ট বের করছে, দেখবেন অনেকে করে, অনলাইনে অনেক পরিমাণই হয়। সেটা হচ্ছে যে অনলাইন অফলাইনেও আছে, আমাদের এই সব লাইব্রেরিতেও আছে, 1200-1500 টাকা হাদিয়ায় বিক্রি করে। ওই যে মানে লেখা থাকে 1, 2, 3, 4, মানে 1 মানে 1 আলিফ মাদ, 3 মানে 3 আলিফ মাদ। এবার গুণ আবার লেখা থাকে, আবার দাগ দেয়া থাকে লাল নীল সবুজ। এগুলো দেখে আসলে কনসেপ্ট কতটা পড়া সম্ভব আমার মানে মনে হয় না। কারণ এগুলো কি গুইনা গুইনা পড়া সম্ভব? একটা আয়াতের মধ্যে 3টা 4টা 5টা টান থাকে, একটা লাইনের মধ্যে 10টা টান থাকবে, দেখবেন এক আলিফ মাদ ধরলে। না, আপনি কয়বার দেখবেন এরকম যে 1, 3, 4, 5? এটা সম্ভব না, খুব কঠিন বিষয়। আমরা তাসবিদ শিখবো, তাহলে ইজি হয়ে যাবে। আচ্ছা, আমরা 14 নম্বর লেকচার, এইটা যেহেতু এইটা মনে রাখছেন, এইটা মনে রাখেন। এখন আমরা যাব 14 নম্বর লেকচার শিটে। পড়ার সময় আমরা প্রয়োজনে গ্রুপ থেকে এই নামাই নেব, 10 আর 14। সকল প্রকার মাদের বিবরণ। মাদ অর্থ টেনে পড়া, এটা সকল ধরনের মাদ আজকে কমপ্লিট 14 নম্বর লেকচার শিট থেকে। আকসামুল মাদ, আকসাম অর্থ হচ্ছে প্রকারভেদ, আরবি শব্দ আল মাদ, মাদের প্রকারভেদ। মাদ মোট 10 প্রকার, মোট 10 প্রকার মাদ মোট। আরেকটা মাদ আছে এক্সট্রা মাদ, সেটা হচ্ছে ওই যে মাদ্দে ওয়াস, এটা বাদে আমরা সাধারণত 10 প্রকার মাদ ধরা হয়। মাদ মোট 10 প্রকার, এটা একটু ভালো করে আমরা পড়ি কয়েকবার সবাই মুখে মুখে। মাদ মোট 10 প্রকার। মাদ মোট: 1 আলিফ মাদ 3 প্রকার, 1 আলিফ মাদ 3 প্রকার, 3 আলিফ মাদ 2 প্রকার, 4 আলিফ মাদ 5 প্রকার। দেখেন 1 আর 3, 3 2 5, আর এটা আবার 5। তো এটা তো বুঝতেছেন, 1 আলিফ 3 আলিফ আর 4 আলিফ, এটা কিন্তু আগেই পড়ানোর সময় বলা হয়েছে, এটা একটা পরিমাণ বোঝায়। 1 আলিফ মাদের পরিমাণ কতটুকু বলেন তো সবাই, একটু বললে আপনাদের মনে থাকবে। মুখে বলেন তো, কে কি মনে আছে কিনা 1 আলিফ মাদের পরিমাণ কতটুকু? শখ ভাই, শহীদুল ইসলাম ভাই, জাহিদুল ভাই, 1 আলিফ মাদের পরিমাণ কতটুকু? এক আলিফ বলতে হালকা টান দিয়ে শেষ করতে হবে। দুই হরকত।
এইটা হচ্ছে কথা, 2 হরকত। হালকা টান দিয়ে আপনি কতটুকু হালকা টান দিবেন এটা বুঝবো কিভাবে? 2 হরকত, এক আলিফ হচ্ছে, দুই হরকত। এইবার দুই আপনি 3 হরকত। আলিফ বের করতে পারবেন। 3 আলিফ হচ্ছে প্রতি মাদে প্রতি এক মাদে 2 হরকত করে গুণ তিন আলিফ করবেন। 3 আলিফে 3 দুগুণা 6 হরকত, ছয় হরকত। 4 আলিফে ছয় 4 ছয় দুগুণা, ছয় হরকত, হ্যাঁ 4 আলিফে তাহলে 4 8 দুগুণা হরকত। 8 হরকত। এইটা কিন্তু মনে রাখতে হবে। এক আলিফ মাদ বলতে কি বোঝাচ্ছি? 2 হরকত। 2 হরকত পড়তে যতটুক সময় লাগে অতটুক টাইমে হালকা মাদের জন্য। এরপরে 3 আলিফ হচ্ছে 6 হরকত, 4 আলিফ হচ্ছে 8 হরকত। এক আলিফ মাদ মানে 2 হরকত পরিমাণে 3 ধরনের মাদ আছে, আর 3 আলিফ মাদ 6 হরকত পরিমাণে কয় ধরনের? 2 ধরনের মাদ আছে, 2 ধরনের মাদ আছে। তারপরে 8 আলিফ 8 হরকত পরিমাণে যেটা আছে 4 আলিফ মাদ, এটা কয় প্রকার? 5 ধরনের, 5 ধরনের। এর মধ্যে মনে রাখবেন একটা বিষয়, এটা তাজবিদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সাধারণত কারি যারা আছে তাদেরকে এটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে এই যে যেটা আছে এইটা, আর এই যে 4 নম্বর, এই দুইটা মাদ হচ্ছে ওয়াজিব। এই দুইটা মাদের কোনো কমতি বাড়তি করা যাবে না, কোনো কমতি বাড়তি করা যাবে না, মনে রাখবেন। আর এই যে মাঠটা আছে এইটা ওয়াজিব থাকে একালিফ পরিমাণে, একালিফ টান দিলে ওয়াজিব আদায় হয়ে যায়। তবে 3 আলিফ টানতে তো অবশ্যই উত্তম, টানতে তো হবেই, কিন্তু যদি কোনো কম হয় তাহলে একালিফ পরিমাণে হইলেই আদায় হয়ে যায়। কিন্তু এই দুইটার কম হয় না, এটা আবার একালিফের অর্ধেক পরিমাণে হইলে হরকত হয়ে যায়। এইটা টান দিলে একটা হরফ বাদ হয়ে যায়। এটা 4 আলিফ 4 আলিফ, এটাই আমরা টানবো সবগুলোই সঠিকভাবে। কিন্তু মনে রাখবো এই একটা মাদ শুধু কসর করে পড়ার হুকুম আছে, একটা মাদ কসর সংক্ষিপ্ত করে একালিফ করে টানার হুকুম আছে। একালিফ মাদ 3 প্রকার। এই 3 প্রকারের নামটা দেখে নিই। একালিফ মাদ 3 প্রকার। মাদ্দে তবাই, মাদ্দি তবাই, তবাই মাদ্দে তবাই, মাদ্দে বাদল, বাদালা বাদল, মাদ্দে বাদল, মাদ্দে লিন, মাদ্দে লিন। আমরা আরবি না পড়লেও বাংলাটা মুখস্থ করে নেব, তাইলে হবে। মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন, মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন, মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। এই মাঠটা অলরেডি অনেকটাই আমরা পড়ে আসছি, একটু জাস্ট ভালো করে নামটা মুখস্থ করেন। মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন, মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন, মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন, মাদ্দে তবাই। একটু সবাই পড়ে নেবেন, মুখস্থ করে নেবেন। মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন, মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। আসেন মাদ্দে তবাইটা কি, এইটা আমি আগে মুখে মুখে বলি, সেটা একদম ইজি হয়ে যাবে। আমরা যে একালিফ মাদের হরফ পড়ছিলাম না, জবরের বাম পাশে খালি আলিফ, জেরে বাম পাশ জজমালা এ, পেশে বাম পাশ জজমালা ওয়াও, খারা জবর খারাজের উল্টা পেশ, মাদের হরফ এবং হরকত যেটা পড়ছি, এইটা মাদের হরফ এবং হরকত ঠিক আছে। কিন্তু এইটা যখন এতটুকুই থাকবে, মাদের হরফ এবং হরকত একালিফ টানি থাকবে, 3 4 হবে না, এইটা দ্বারা দিয়ে 3 4 হইতে হবে। এইটার পরে আর হবে না, এইটা পর্যন্তই শেষ একালিফ মাদ যত টান আছে। এখন এই প্রত্যেক মাদ মানে কোনো মাদের হরফ আর হরকত বলতে কিছু হয় না, সেইটাও ওইটা দিয়ে হয়তো এক আলিফ হবে, 3 আলিফ হবে, 4 আলিফ হবে, কিন্তু বেশটা পড়তে হয় মাদের হরফ হরকত। তো যখন আপনি এক আলিফ মাদ হবে, 3 4 হবে না, এইটার নাম হবে মাদ্দে তবাই। বলেন তো আমি কি বলছি, একটু সোহাগ ভাই বলেন তো কি বলছি, বিষয়টা বুঝতে পারছেন কিনা? মুখে মুখে বললে আপনারা বুঝতে পারবেন, আপনারা একটু যেহেতু সবাই। ও আমার নেটের ডিস্টার্ব ছিল তো, আমি মানে ক্লিয়ার বুঝতে পারিনি আর, যা একবার বলতেন। ও আচ্ছা, আবার বলি সবাই বুঝেন মানে কেটে জিনিসটা কি। কথা কেটে, জি কেটে কেটে যাচ্ছিল। ও, আচ্ছা সবাই ভালো করে শোনেন। যেই মাঠটা এক আলিফ পরিমাণই থাকে, মাদ্দের হরফ এবং মাদের হরকত, এবং ওইটা দ্বারা 3 4 হয় না,
ওইটার একটা নাম হিসাবে, ওটা তো মাদের হরফ কোনো নাম না, এইটা একটা নাম হচ্ছে মাদ্দে তবাই। যেই মাদটা এক আলিফ মাদ থাকে সেইটার নাম হচ্ছে কি? মাদ্দে তবাই। বুঝতে পারছেন শহীদুল ভাই, জাহিদুল ভাই, বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, এবার আসেন মাদ্দে বদল। এইটা আরো ইজি। হামজা আছে না, হামজা, হাম যা, আমরা জানি যে আলিফকেও কি পড়তে, আলিফে হরকত থাকলে, যে কোনো হরকত থাকলে ওটা আলিফ না, ওটা কি? হামজা। ওটা হচ্ছে হামজা। তো আলিফ মার্কা হামজা হোক আর হামজা হোক, এইটায় যখন খারা জবর খারাজের উল্টা পেশ কিংবা মাদের হরফ হবে, হ্যাঁ, জবরের বাম পাশে খালি আলিফ, অর্থাৎ জবরের আলিফের পরে আবার একটা খালি আলিফ হইতে পারে না, মানে হামজার পরে একটা খালি আলিফ হইতে পারে না, এটা দেখতে ভালো লাগে না। সবসময় ও খারা জবর খারাজের উল্টা পেশ নেয়। সবসময় কি নাই? খারা জবর খারাজের উল্টা পেশ। তাহলে হাম বলতে পারি আমরা এভাবে, যে হামজায় যখন খারা জবর খারাজের উল্টা পেশ হয়, হ্যাঁ, ওই মাঠটা, এটা কিন্তু মাদের হরকত দেখেন, বায়ে যখন খারা জবর খারাজের উল্টা পেশ হয়, নুনে যখন খারা জবর খারাজের উল্টা পেশ, তখন এটা হচ্ছে মাদ্দে তবাই। কিন্তু যখন একমাত্র হরফ হামজা, এই হামজায় খারা জবর খারাজের উল্টা পেশ হবে, তখন এইটা শুধু কাজ এক থাকবে, মাদের নাম পাল্টা যাই হবে মাদ্দে বদল। বলেন তো কি বলছি, কি বুঝতে পারছেন এটা দেয়া? আপনারা কথা বললে মানে পড়াটা মাথায় ঢুকবে আপনাদের। জি, একমাত্র হামজা খারাজের থাকলে মাদ্দে বদল হবে। শুধু নাম পাল্টাইতেছে। অন্য হরফে হইলে, বাকি সব জি জি হরফে হইলে কি হয়? মাদ্দে তবাই। হামজায় হইলে কি হয়? মাদ্দে বদল। ঠিক আছে, মাদ্দে জি বদল। 3 নম্বর বদল। মাদ্দে লিন। আমরা লিনের হরফ দুইটা পড়ছি না, জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া। এই দুইটা মাদের পরে পরবর্তী আরেকটা হরফ থাকে, অবশ্যই থাকে। তো ওই পরবর্তী হরফের পরে জবর মাপাস জসমালা ওয়াও ইয়া, এর পরবর্তী হরফটার উপরে যখন থামবো, ওয়াকফ করব, ওই ওয়াকফের 4 নম্বর নিয়মে যে জজম দিতে হবে, 4 নম্বর নিয়মই হয় লিনের পরে, যখনই জজম দিব তখনই এইটা যে দ্রুত পড়ার কথা ছিল বাও বাই তাও তাই সাও সাই, তখন আর দ্রুত পড়া যাবে না, তখন এক আলিফ টান দিতে হবে। লিনের হরফের পরের হরফে যখন অক্ফ করব, অক্ফ মানেই তো জজম হবে, অক্ফ করবো, ওখানে গোলতা থাকবে না, দুই জবর থাকবে না, তাহলে আর লিন হয় না, তাহলে মাদ্দে লিন হয় না, তাহলে লিন চলে, কারণ তখন তো চলমান থাকে, পরের হরফে চলতে হয়। তো যখনই আপনার জজম হবে, ওয়াকফ হবে, লিনের হরফের পরের হরফে ওয়াকফ হবে, তখনই আপনার ওই লিনকে, আর লিন দ্রুত পড়া যাবে না, তখন ওই লিনকে এক আলিফ করে পড়তে হবে, যেটার নাম তখন আর লিন হবে না, যেহেতু এটা টান হয়ে যাচ্ছে। টান মানেই কি মাদ, তাহলে লিনের আগে অ্যাড করে দিতে হবে মাদ্দে লিন। এটা দ্রুত পড়া যায় না, মাদ্দে লিন। শেষ। এক আলিফ মাদ 3 প্রকার, ইজি। এখন আমরা একটু এখান থেকে দেখি, এটা আমরা পরে পড়ি আবার এই নামগুলো, আগে একটু এক আলিফ মাদ 3টা দেখে আসি। মাদ্দে তবাই সংজ্ঞাটা এখান থেকে দেখেন। মাদের হরফ হলে, মাদের হরফ হলে তার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়তে হয়। এটা তো ওই যে আমরা মাদের হরফের সংজ্ঞাটা পড়ছিলাম, মনে আছে নিচে লেখা ছিল। খারা জবর খারাজের উল্টা পেশ হলেও কি করতে হয়? এক আলিফ টেনে পড়তে হয়। এগুলো, এই যে এই উপরের গুলোর কথা বলা হইতেছে, যে এগুলো, এই যে এগুলো, এগুলো শুধু এক আলিফ টান থাকলে তাকে মাদ্দে তবাই বলে। যখন 3 আলিফ 4 আলিফ হয়, তখন এই এই এক আলিফগুলোর নাম তখন মাদের হরফ বলতে হয়, কারণ ওইটা দ্বারা 3 আলিফ 4 আলিফ, ওটার নাম হয় আলাদা। তো এগুলো যখন এক আলিফ টান থাকে তখন এটাকে মাদ্দে তবাই বলে, অন্যথায় মাদের হরফ বলে। মানে যখন 3 4 আলিফ হয় তখনও তো মাদের এই একই নিয়মগুলো থাকে, তখন আবার বললেন না যে এটা মাদ্দে তবাই হয়েছে তারপর আবার মাদ্দে আরজি হয়েছে, তাহলে তো দুইটা নাম হয়ে গেল, একজনের তো দুইটা নাম হইতে পারে না। তো বিষয়টা হচ্ছে, তো তখন ওটা মাদের হরফ থাকে, বেইস থাকে, ওটা দ্বারা, এটার মধ্যে বেইসটা ছিল, বেইসটা হইয়া এটার নাম হয়ে গেছে মাদ্দে তবাই। খুব ইজি এটা, কিন্তু এগুলো অন্যান্য বইতে পাবেন না, এভাবেই আমার লেখা, ঠিক আছে, সহজভাবে। তো সহজভাবে বলতে পারি, মাদের হরফ এবং হরকত শুধু যখন থাকে তখন মাদ্দে তবাই। যেমন এই যে যেমন দেখতে পারি বিভিন্ন জায়গায় খালিফ টান আছে আয়াতের মধ্যে, বাবু বি, নু হি হা, একটা শব্দ পড়তে পারে নু হি হা,
হা হি হু, এরকম যত টান আছে একালিফে, যে অবানাতি, ইয়াকুনুনা, এই যে যত একালিফ 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 টান আছে সবগুলো হচ্ছে কি মাদ্দে তবাই। মাদ্দে বাদল, আপনারা অবশ্যই কিন্তু এগুলো পড়বেন, আমাকে কিন্তু আগামী ক্লাসে একটু পড়া দিবেন, বুঝে বুঝে যতটুকু বুঝে এটা বলতে পারেন, সংক্ষিপ্ত সমস্যা নাই, একটা উদাহরণ, একটা দুটো উদাহরণ দিয়ে দিবেন। মাদ্দে বদল, দেখেন কথাটা হচ্ছে মাদ্দে বদল, একটু বদলের কারণে পরিবর্তন ঘটে যায়। শুধু, শুধু, অনলি, হামজার সাথে, হামজার সাথে এক আলিফ টেনে যে মাদ পড়া হয় তাকে মাদ্দে বদল বলে। দেখেন এই যে আ ই উ, এখন আপনারা এখানে এসে কনফিউজ হইতে পারে, হুজুরে তো বলছে হামজা, এইটা কি? এটা তো হামজা। হামজা আলিফ কখনো কি করে না, হরকত গ্রহণ করে না। তো এইটা যখন গ্রহণ করছে, এটা তো খাড়া জবর, এটা তো জবর, এটা হরকত, এটা প্রথম শব্দ, দেখেন অক্ষর, প্রথম শব্দের প্রথম অক্ষর, শব্দের প্রথম অক্ষর সবসময় আলিফের মতন করে হামজা লিখতে হয়, বলছিলাম না? তো এটাও কিন্তু কি হামজা। আ মানা, তাহলে এটা মাদ্দে তবাই না, এটা হচ্ছে মাদ্দে বদল। উমিনা, এই যে বলছিলাম যে হরফ দিয়াও হয়, সেটা হচ্ছে এইখানে বুমিনা হইলে, হ্যাঁ বুমিনা হইলে বা হইলে তখন এটা হইতে মাদ্দে তবাই, কিন্তু এটা হামজা দিয়া হইছে, তাহলে এটা কি হবে? শুধু খারা জবর খারাজের উল্টা পেশ বলবো না আমরা, এই কথাটা কিন্তু হবে না। মূলত কথাটা কি হবে, হামজার যত একালিফ টান আছে, হামজার যত একালিফ টান আছে সব টানকে মাদ্দে বদল বলতে হবে। উমিনা, এই যে ইমানা, এই যে ই, এটা কি ই হচ্ছে মাদ্দে বদল। ওয়ালাল আখিরাতু মাদ্দে বদল। ওয়ালাল উলা মাদ্দে বদল। উ মাদ্দে বদল। আয়াতুল, 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 আ মাদ্দে বদল। এই যে শেষের হরফ খালি আছে, এটা একটা আয়াতের শেষের শব্দ, খুব রতে খাড়া জবর আছে, একালিফ টান অলরেডি আছে, যেরকম আছে সেরকমই থাকবে, শেষের হরফ খালি আছে, তার আগের হরকত যে এখানে জবরও থাকতে, তাহলে একালিফ টান দিয়া পড়তে হবে, ওই যে অক্ফের নিয়ম, যেটা 3 নম্বর। তাহলে হামজা, শুধু হামজায় যে মাত থাকে বা শুধু হামজার সাথে একালিফ টেনে যে মাত পড়া হয়, সেটা যে কারণেই পড়া হোক, হরকত বা হরফ, সেটাকে মাদ্দে বদল বলে। মাদ্দে লিন, এটাও খুব ভালো করে পড়বেন, সংজ্ঞাটা একটু সুন্দর করে পড়বেন। লিনের হরফের, লিনের হরফের বামের হরফে, লিনের একটা হরফ হবে, তার পরবর্তী বামের হরফে ওয়াকফ, জজম বলবো না, আমরা কি বলবো ওয়াকফ, ওয়াকফর কারণেই জজম হবে। ওয়াকফ থাকলে, ওয়াকফ করলে বা থাকলে যেটা বলেন একালিফ টেনে পড়তে হয়, ইহাকে মাদ্দে লিন বলে। লিন হরফে বামের হরফে অক্ফ করলে একালিফ টেনে পড়তে হয়, ইয়াকে মাদ্দে লিন বলে। লিন হরফে বামের হরফে অক্ফ করলে একালিফ টেনে পড়তে হয়, ইয়াকে মাদ্দে লিন বলে। লিন হরফে বামের হরফে অক্ফ করলে একালিফ টেনে পড়তে হয়, ইয়াকে মাদ্দে লিন বলে। যেমন নাউমু, নুন অজবর নাও, নুন অজবর কে নাও, মিম পেশ মু, নাউমু, দেখছেন? এটা আয়াতের শেষ, এটা আয়াতের কি শেষ। এখন আপনি যখন মিলাই পড়বেন, এটা মিলাই তো পড়বো না আমরা, আয়াতের শেষে সবসময় থামবই, কিন্তু বলতেছি মিলাই পড়লে তখন লিন হবে, তখন নাউমু দ্রুত পড়তে হবে। যখনই আপনি থামবেন, দেখেন নুন অজবর নাও, জবর বাম পাশে লিনের হরফ পাইছি না, এখন পরবর্তী হরফটা যখন ওয়াকফ করব, ওয়াকফ কি, এখানে দুই জবর নাই, গোলতা নাই, শেষ হরফটা খালি নাই, তাহলে কি দিতে হবে, এই পেজটা উঠে গিয়ে একটা জজম হবে। যখনই এই জজমটা হবে তখনই এই মাঠটা আর লিন থাকবে না, এটা লিন থাকবে না, এবার মাদ্দে লিন হয়ে যাবে, একালিফ টেনে পড়তে হবে। নাউম, সবগুলো এক দেখুন, খাউফি খাউফ, বাইতি বাইত, সাইফি সাইফ, কুরাইশি কুরাইশ। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। দেখছেন এক সূরার মধ্যে 4টা লিনা মধ্যে লিন আছে।
এরকম করে বাকিগুলো আপনারা এখান থেকে একটা দুইটা উদাহরণ নিয়ে এখান থেকে পড়বেন, ঠিক আছে? একটা উদাহরণ নিয়ে কুরাইশের থেকে একটা উদাহরণ নিলেন, লিনাফ বামের উপর অক্ফ করলে একালিফটা নিয়ে পড়তে হয়, ইয়াকে মাদ্দারিন বলে। এরপরে আসেন, এই হচ্ছে একালিফ মাদ শেষ হয়ে গেছে। এরপর হচ্ছে তিন আলিফ মাদ দুই প্রকার। তিন আলিফ মাদ দুই প্রকার। তিন আলিফ মাদ দুই প্রকার। এইটার ওই যে চিহ্ন দেয় হচ্ছে এরকম, আমরা এই চিহ্ন পড়বো না, আমরা দুইটা নিয়ম ইজিভাবে পড়বো। তিন আলিফ মাদ দুই প্রকার। তিন আলিফ মাদ দুই প্রকার, মাদ্দে আরজি, মাদ্দে মাদ্দে মূলত আরি দুই, ঠিক আছে? আ রি দুই, এই দোয়াতকে জত পড়া হয় আরবি ব্যাকরণে, অনেকে কোরআনের মাঝেও পড়ে, তবে এটা ঠিক হয় না, এটা উচ্চারণটা কোরআনের মাঝে কোনোভাবেই বাঙালিদের পড়া ঠিক না। বাঙালি তো ভালো, কোনো ইংলিশ বা কোনো ভাষাভাষী এখন পড়া ঠিক না। তো মনে রাখতে হবে এটা আরিজি হবে। আপনি এখানে পড়তে পারেন আরিজি, সমস্যা নাই, যেহেতু এটা কোরআনের কোনো শব্দ না। আরিজি মাদ্দে আরিজি, আরিজি। আরিজি জিনিসটা কি আপনি বুঝতে পারবেন যদি আপনারা যেহেতু সবাই শিক্ষিত। আমরা ধরেন স্কুলে বা মাদ্রাসায় আমরা এই কথাটা আরবিতে বলি, স্কুলে যেমন বলে হচ্ছে যে বদলি টিচার, এই কথাটা বলে না, বা একজন শিক্ষকের পরিবর্তে আর একজন আসে না। একজন শিক্ষক ধরেন একটা ক্লাস একজনের আছে, এখন সেই শিক্ষক চলে গেছে, মানে আজকে কোনো মিটিং আছে বা কোনো একটা কাজ আছে, সে চলে বা ছুটিতে গেছে, তখন কি করে আরেকজন শিক্ষককে ওই ক্লাসটা বাদ দেয় না, করে কি আরেকজন শিক্ষক যে এইটা দিই না, মানে এই ক্লাসে না, একজনকে যে কোনো একজনকে বলে যে আজকে অমুক স্যারের ক্লাস আছে, আপনি একটু নিয়ে নেন, এটা বলে না। তো সেই টিচার আসার পরে যে স্যার রেগুলার, সে যে সাবজেক্টটা পড়াচ্ছে, যে অধ্যায় দিয়ে পড়াইতেছে, সেটা কিন্তু সে কি করে পড়ায় না বেশিরভাগ সময়, কারণ সে তো ওটা সাবজেক্ট না, সে জানেও না। সে কি করে আইসা হয় ওই বই দিয়ে কোনো অন্য আলোচনা করে, অথবা অন্য কোনো কিছু পড়ায়, অথবা গল্প গুজব করে, আইসা বলে যে এরকম এরকম করছি, হ্যাঁ আমার সাথে যত বন্ধু বান্ধব ছিল সব হয়ে গেছে চোর বাটপাড়ার, আমি একাই হয়েছি, এইভাবে অনেক গল্প টল্প করে। আমরাও দেখছি শিক্ষকরা এই কথাটা বেশি বলে যে আমার সাথে যত বন্ধু বান্ধব আছে সে একটা হয়েছে এরকম, একটা হয়েছে এরকম, আমি ভালো হয়েছি, আমি ভদ্র ছিলাম। যাই হোক, আমাদের মাদ্রাসা এটা আরবি ভাষা, আরবি শব্দ দ্বারা আরিজি টিচার বলি, ঠিক আছে? আরিজি শিক্ষক মানে একজন হুজুর না আসলে আরেকজন হুজুর আসে, বা একজন টিচার না আসলে আরেকজন টিচার আসে, যে আরিজি শিক্ষক। এখন দেখেন, একজন রেগুলার শিক্ষক থাকতে একটা কাজ থাকে, যখনই একজন আরিজি শিক্ষক আসে, পরিবর্তন করে যে একজন আসে বদলি টিচার, তখন কি করে তার কাজ কি হয়ে যায়, তার কাজটাও কি পরিবর্তন ঘটে, অর্থাৎ সে আইসা ওই কাজ আর করে না, সে একটু ভিন্ন কাজ করে। ঠিক একালিফ মাদ যেটা আছে, এটা একালিফ মাদ একালিফ টেনে পড়তে হয়, এটা কিন্তু একালিফ মাদ চলতেছে। এরপরে যখন আপনি থামবেন ওয়াকফ করবেন, তখন তো জজম দিয়া করবেন, 4 নম্বর নিয়ম ওয়াকফ করবেন, জজম দিয়াই করার নিয়ম থাকবে। তো যখনই আপনি একালিফ মাদের পরে পরিবর্তন ঘটাইয়া ফেলছেন, আরেকজন নিয়ে আসছেন, জজম দিয়ে আসছেন, তখন ও আর একালিফ মাদ বলা যাবে না, তখন ও আরিজি হয়ে যাবে, মাদ্দে আরিজি হয়ে যাবে, টান হবে 3 আলিফ। টান হবে কি 3 আলিফ। এটা আবার মাদ্দে লিনের সাথে আওলাই ফেলাই না, মাদ্দে লিন কি শুধু লিন দ্রুত পড়া লাগতো, ওইটার পরে ওয়াকফ হওয়ার কারণে এক আলিফ হয়, কারণ ওটা অলরেডি টান নাই, আর এটা অলরেডি এক আলিফ আছে, এটাকে এখন 3 আলিফ দিতে হবে। এই মাদ্দে আরজি পাবেন সকল আয়াতের শেষে, কখনোই আয়াতের মাঝে পাবেন না, কারণ এর শর্ত কি আছে, ওয়াকফ করা, থামা। এর শর্ত হচ্ছে কি ওয়াকফ করা বা থামা। তো ওয়াকফ কখনোই কখনোই হাতের মাঝে থামা যায় না, থামতে হয় কোথায়, হাতের শেষে। 2 নাম্বার মাদ্দে মুংফাসিল, মাদ্দে মুংফাসিল, মাদ্দে মুংফাসিল। এই একই নিয়ম থাকবে যে একালিফ মাদ থাকবে, একালিফ মাদ থাকবে, জবরের বাম পাশে কালি আলিফ, মাদের জেরের বাম পাশে জজম, পেশে বাম পাশে জজম, কারজবর উল্টা পেশ। এই একালিফ মাদ থাকবে, থাকার পরে যখন আপনি দেখবেন যে লম্বা হামজা, হ্যাঁ লম্বা হামজা, জবর জের পেশ, এটাকে তো লম্বা হামজা বলে, খারা জবর উল্টা পেশ যা বলে, আলিফে হরকত হইলে লম্বা হামজা, মানে হামজা কি লম্বা ভাবে লেখা হয়। একালিফ মাদ পাইছেন এই দিকে, আর এইখানে আইসা লম্বা হামজা পাইছেন, তাহলে এই একালিফকে আর একালিফ টানা যাবে না, এটা হয়ে যাবে 3 আলিফ। এখন আপনি তো ভালো করেই জানেন, এটাকে অনেক সময় অনেক রকম এরকম পড়ানো হইতে অনেক কঠিন ভাবে, যে মদের হরফের
পরবর্তী শব্দের বা পরবর্তী বা কালিমার পরবর্তী কালিমা তো শব্দ, পরবর্তী শব্দের শুরুতে হামজা থাকলে, তো মূলত আপনি তো জানেন যে হামজা যেটা দিয়া হয় লম্বা হামজা আলিফের মতন, এই হামজা সবসময় কোথায় হইতে পারে? শব্দের কেবল শুরুতে। তার মানে আপনি যে মাঠটা পড়তেছেন ওটা শব্দের শেষেই শেষ হয়ে যাচ্ছে। লম্বা হামজা যখন দেখছেন তখন আপনি এমনিই জানতেছেন, শব্দ আপনি এমনিই পৃথক করতে পারতেছেন যে এটা শব্দের শুরুতেই হয়। তো অত শব্দের শুরু আর দরকার নাই, শুধু এতটুকু মনে রাখবেন, একালিফ মাদের পরে যখন লম্বা হামজা দেখবেন তখন ওই একালিফকে আর একালিফ টানা যাবে না, ওটা হবে 3 আলিফ। এবার এই মাঠটা যেমন আয়াতের শেষে পাবেন, এই মাঠটা পাবেন হচ্ছে আয়াতের শেষে বাদে অন্য সব জায়গায়। কেন আয়াতের শেষে পাবেন না? কারণ আয়াতের শেষে মানে তো শেষ, সে হরফের পরে আর তো কোনো হরফ হইতে পারে না, কিন্তু আপনি তো পরবর্তী হামজা পাইতে হবে শব্দের শুরুতে। হ্যাঁ, তো আপনি এর কিভাবে শেষ করলেন তাইলে? তার মানে এটা শেষে হয় না, শেষে হয় শুধু মাদ্দে আরজি। শেষে হয় কি? মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল না। আমরা একটু যদি এটা প্র্যাকটিস যাই তাহলে আপনি বুঝতে পারবেন, খুব ইজি। মাদ্দে আরজি, মাদ্দে আরজি, মাদ্দে আরজি, মাদের হরফ বা মাদের হরকত। হ্যাঁ, মাদের হরফ বা মাদের হরকতের বামে, বামের হরফ, বামের হরফ ওয়াকফ করলে, কোন ওয়াকফ? 4 নম্বর জজম হবে, ওয়াকফ করলে 3 আলিফ টেনে পড়তে হয়, ইয়াকে মাদ্দে আরজি বলে। যেমন এখন দেখেন, ধরা শুরু করবেন, সূরা ফাতিহা দিয়ে শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আলামি না ছিল না, না এটা কি ছিল? আলামি না, নুনে জবর ছিল, গোলতা নাই, 2 জবর নাই, তো এখানে কি আপনি আগে কি করবেন? জজম দিবেন। এটা তো অকফের নিয়ম করলেন। এখন দেখেন মিমিয়াজের মি, মাদের হরফ, জেরে বাম্পা জজম আলাইয়া, মাদের হরফে বামের হরফে কি করছেন? ওয়াকফ করছেন। এখন আর এটা 1 আলিফ হবে না, মি না হবে না, এটা হবে এখন 3 আলিফ। আল আলামিন আর রহমানির রহিম। এই যে মিমে জজম দিছেন, হাইয়াজের হাই মাদের হরফ, এখানে 3 আলিফ টান হয়ে যাবে। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই যে 3 আলিফ, জেরে বাম্পা জজম নিয়ে মাদের হরফ, এখানে ওয়াকফ হয়েছে জজম, 3 আলিফ। তা'লামুনা, তা'লামুন, ইয়ারজিউন। এখন আপনি ধরতেই পারেন এরকম, কুল আউযু বিরাব্বিন নাস। এই যে নুন খালি আর জবর না, মাদের হরফ, এরপরে এটা হইছে কি? জজম। মাদের বামের হরফে ওয়াকফ করার কারণে জজম হইছে, এটা কয় আলিফ হয়ে গেছে? 3 আলিফ। মিলাই পড়তেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। মিলাই পড়ার সময় নাসি নাসি 1 আলিফ টেনে টেনে যাইতেছেন। যখনই আপনি থামতেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, 3 আলিফ। মালিকিন নাস, 3 আলিফ। ইলাহিন নাস, 3 আলিফ। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, 3 আলিফ হইতেছে। আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, 3 আলিফ। মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরকম 3 আলিফ মাদ, এই যে মাদ্দে আরজি কোরআনের মাঝে ভুরি ভুরি, মানে আয়াতের শেষে বেশিরভাগ জায়গায় কি? মাদ্দে আরজি। তাহলে এটা এখন থেকে আর ভুল মনে হবে না, হওয়ার কথা না, যেভাবে বুঝাচ্ছি। মাদ্দে মুনফাসিল সংজ্ঞা প্রায় কাছাকাছি, মাদের হরফ বা মাদের হরকতের বামে। এবার ওয়াকফ না হইয়া বলতে হবে লম্বা হামজা, এই কথাটা মনে রাখবো। লম্বা হামজা মানে আলিফে জবর জের পেশ, যে কোনো একটা, যে কোনো হরকত, এটা মনে রাখবো। এটাকে কি বলি আমরা? লম্বা হামজা। এতটুক সংজ্ঞা, লম্বা হামজা, লম্বা হামজা, লম্বা হামজা থাকলে 3 আলিফ টেনে পড়তে হয়। ইয়াকে মাদ্দে মুনফাসিল বলে, মাদ্দে মুনফাসিল বলে। এই ধরনের লম্বা হামজার ক্ষেত্রে, হ্যাঁ, এই ধরনের মাদ্দে মুনফাসিলের ক্ষেত্রে এই চিহ্ন ব্যবহার হয়, এটা ট্রাফিক চিহ্নের মতন, এগুলো আমরা দেখার দরকার নাই, এটা এখন থেকে বাদ। আপনি জাস্ট দেখেন, মিম খালি আর জবর মা, মাদের হরফ পাইছেন,
মাদের হরফ পাইছেন, পরবর্তী শব্দ দেখেন, এই এই মাদের হরফ শেষ হয়ে গেছে, পরবর্তী অক্ষরটা দেখেন, একদম পরবর্তী অক্ষরটা দেখবেন, এই দেখেন লম্বা হামজা, দেখছেন? এটা কি লম্বা হামজা, তাহলে কয় টান দিতে হবে? মা আগনা, মা আগনা, মা আগনা। কলু, এই যে লাম ওয়াও পেশ লু, মাদের হরফ, কলু কলু কলু। এরপরে কি হইতেছে? এই যে লম্বা হামজা। এখন আপনি আবার বলেন না যে এটা লম্বা হামজা না, অবশ্যই খারা জবর, এটাও তো জবর, মাদের হরকত, লম্বা হামজা। লাম ওয়াও পেশ লু, মাদের হরফ, লম্বা হামজা। কয় আলিফ টান হবে? লাম ওয়াও পেশ লু, মাদের হরফটা 3 আলিফ। কলু আমান্না, ইন্নি, ইন্নি, নুনিয়াজের নি, মাদের হরফ, এরপরে লম্বা হামজা। ইন্নি আখাফু, এই যে ইয়া খারা জবর, ইয়া মাদের হরকত, এরপর কি লম্বা হামজা। ইয়া আবাতি, ইন ইলা আবিকুম কামা আরসালনা, আল্লাযী আত'আমা, এই যে আল্লাযী, তারপরে এই যে লম্বা হামজা। বলেন তো 3 আলিফ মাদ দুইটা বুঝতে সমস্যা আছে বলেন, তাইলে বুঝাবো আরো সমস্যা থাকলে। সোহাগ ভাই, জাহিদুল ভাই, শহীদুল ভাই, বুঝতে সমস্যা আছে, এখন থেকে টান দিতে ভুল হবে। আমাদের বেশি বেশি প্র্যাকটিস জি না, করতে আমার হবে। অনেক কিছু আছে। জি, প্র্যাকটিস তো করতে হবে, কিন্তু বুঝতে মানে দেখলে এখন না, চিনবেন না। বুঝতে ঠিক আছে, হ্যাঁ। খুব বেশি সংজ্ঞা আমার পড়ার দরকার নাই। এক আলিফ মাদ, এক আলিফ মাদ, যে মাদের হরফ হরকতের পরে ওয়াকফ করলে 3 আলিফ, বা ওয়াকফের জায়গায় যদি কি হয় লম্বা হামজা হয়, তাইলেও 3 আলিফ, শেষ, এতটুকু কথা। চার আলিফ মাদ 5 প্রকার, আমরা পরবর্তীতে চলে যাই। চার আলিফ মাদ 5 প্রকার। চার আলিফ মাদ, চার আলিফ মাদ 5 প্রকার। এই মাদটা মুখস্থ করা মনে হয়তো একটু কঠিন, কিন্তু আসলে সহজ। সেটা কি? সব ধরনের মাদ কি, এইটা চারটার নামের, প্রথম চারটার নামে একটা কথা কমন, সেটা হচ্ছে মাদ্দে। প্রতিটা নামের শুরুতে মাদ্দে আছে। লাজিম, এটা প্রত্যেকটা শব্দের শুরুতে লাজিম আছে। লাজিম মানে ওয়াজিব, ওয়াজিবের একটা প্রতিশব্দ, একই শব্দ, অর্থ একই, সমর্থক শব্দ লাজিম। বলে না আপনার এই কাজটা লাজিম, মানে হচ্ছে ওয়াজিব। তাহলে এই মাদটা হচ্ছে ওয়াজিব, তো প্রত্যেকটা মাদে লাজিম। এরপরে দুই শব্দের শুরুতে আছে কালমি, কালমি, হারফি, হারফি। কাল মুন, কালম অর্থ হচ্ছে শব্দ, কালমি মানে শব্দের মধ্যে, ইয়া যোগ দিয়া, কালমি। হারফি, হরফুন শব্দ, অক্ষর, বর্ণ। হারফি, হরফের মধ্যে, মানে এক বর্ণের মধ্যে, এক বর্ণের নাম ভাঙতে হবে। কি ভাঙতে হবে এই মাত্রা বুঝতে? নাম। এটা পড়ানোর সময় বলছিলাম যে ওই যে লেকচার শীট 2 দ্বারা মনে রাখেন এই নামের বানানগুলো। হারফি, হরফের মধ্যে। এরপরে হচ্ছে দুইটা হচ্ছে মুসাক্কল। মুসাক্কল মানে হচ্ছে মুসাদ্দাদ। হ্যাঁ, মুসাদ্দাদ মানে হচ্ছে কি তাসদিদ হওয়া, তাসদিদ। এই যে দুইটা তাসদিদ হয়, একটা কালিমার মধ্যে তাসদিদ হয়, একটা হরফের মধ্যে তাসদিদ হয়। এটা মুখাফফাফ মানে হচ্ছে জজম, জজম হওয়া, সুকুন হওয়া। এটা হচ্ছে দুইটার মধ্যে জজম হয়। আর একটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল। আমরা এই 5টা নাম একটু ভালো করে পড়বো, এই বাংলা দিয়ে পড়লেই হবে, আরবি পড়ার দরকার নাই। মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মাদ্দে মুত্তাসিল, মুত্তাসিল, মাদ্দে। দেখেন শেষেরটা দিয়ে আমরা শুরু করব, মাদ্দে মুত্তাসিল। কার নামের সাথে মেলে দেখেন তো, কোন মাঠটার সাথে নামের একটা মিল পাওয়া যায় আমরা? আমি যাইতে যাইতে খেয়াল করেন তো কোনটা? মাদ্দে মুনফাসিল। আর কি? মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুত্তাসিল। মিলে না? মুনফাসিল, মুত্তাসিল। যেহেতু কাছাকাছি চলে যায় এর জন্য এটাও একদম ইজি। এইটা 4 নম্বর মাদে আমরা চলে আসলাম। মাদের হরফ বা মাদের হরকতের বামে এই যে লম্বা হামজা বলছিলাম, এইবার বলবো গোল হামজা, মানে কি আসল যে হামজা। গোল হামজা
থাকলে। আর আমরা জানি গোল হামজা কখনো শব্দের শুরুতে থাকে না, হয়তো মাঝখানে অথবা শেষে। তাহলে এটা একই শব্দের মধ্যে পাঠটা হয়। তো অত কিছু বলার লাগবে না। মাদের হরফ বা মাদের হরকতের বামে গোল হামজা থাকলে 4 আলিফ টেনে পড়তে হয়, এতটুক। গোল হামজা থাকলে 4 আলিফ টেনে, একে মাদ্দে মুত্তাসিল বলে। এবার দেখেন যা আ, ইদা যা আ নাসরুল্লাহ, এই যে যা আ, মাদ আছে, মাদের হরফ, জবর বাম পাশে খালি আলিফ, এরপরে গোল হামজা 4 আলিফ টেনে পড়তে হবে। শা আ, উলাইকা, এই যেটা আমার শব্দের মধ্যে আছে হামজাটা দেখছেন, লাম খারাজে বললা, মাদের হরকত, এরপরে এই যে গোল হামজা। এই উপরের মোটা দাগটাক দেখার দরকার নেই, এই যেভাবে এক আলিফ টানের পরে গোল হামজা 4 আলিফ। আউলিয়া আ, ইয়া খালি আলিফ জবর ইয়া, মাদের হরফ, এরপর গোল হামজা 4 আলিফ। সি, আচ্ছা, সান সিনিয়াজের সি, এক আলিফ টান, তারপর হামজা, গোল হামজা 4 আলিফ। সুউন, গোল হামজা, মাদের হরফ পর গোল হামজা 4 আলিফ। হাদাইক, দাল খালি আলিফ জবর এরপর গোল হামজা 4 আলিফ। তাহলে আমরা একটা কনক্লুশনে আসতে পারি, সেটা হচ্ছে যে এক আলিফ মাদের পরে লম্বা হামজা থাকলে 3 আলিফ, আর এক আলিফ মাদের পরে গোল হামজা থাকলে 4 আলিফ। এক আলিফ মাদের পরে লম্বা হামজা থাকলে 3 আলিফ মাদ্দে মুনফাসিল, এক আলিফ মাদের পরে গোল হামজা থাকলে মাদ্দে মুত্তাসিল 4 আলিফ। এই দুইটা কম্পেয়ার করে বলেন তো আপনারা কি বুঝতে, এই দুইটা একটু বলেন তো, কম্পেয়ার করে বুঝতে, যতটুকু বলছি বুঝছেন কিনা বা শুনছেন কিনা। বুঝতে পারছেন কিনা, শুনতে পারছেন কিনা, বলেন এটা কি বুঝছেন। এই দুইটা মাদ অনেক পরিমাণে পাওয়া যায়। এক আলিফ মাদের পরে লম্বা হামজা থাকলে কয় আলিফ বলেন। 3 আলিফ। হ্যাঁ, এক আলিফ মাদের পরে গোল হামজা থাকলে কয় আলিফ। 4 আলিফ। 4 আলিফ। কোনো কিছু আর খোঁজা লাগবে না, না দাগ দেখবেন, না শব্দ দেখবেন, কোনো কিছু খোঁজার দরকার নাই। আসেন এবার 1 নম্বর মাদ, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। কালমি মুসাক্কাল নামের মধ্যে আপনি সব পাবেন, যে মাদটা লাজিম কালমি শব্দের মধ্যে, শব্দের মধ্যে মুসাক্কাল, তাসদিদ হওয়ার কারণে, তখন এবার আপনি বুঝতে পারবেন যে একই শব্দের মধ্যে, মানে একটা শব্দ, এই এক শব্দ আপনি খুঁজে বের করতে পারবেন না, কিন্তু এতটুকু মনে রাখবেন যে একই শব্দের মধ্যে এই তাসদিদ থাকলে, তার মানে মাদের হরফের পরে তাসদিদ থাকবে, মাদের হরফ বা হরকতের পরে কি থাকবে, তাসদিদ খুঁজবেন। দুই শব্দের মধ্যে হইলে মাদটা হয় না, কিছু কিছু জায়গায় দেখবেন যে মাদ হয় নাই, কেন হয় নাই, কারণ এটা দুই শব্দের মধ্যে আছে, আর বেশ সব জায়গায় প্রায় এক শব্দের মধ্যে টান হয়। তো এইটা কি, এই যে কালিমার মধ্যে, মানে শব্দের মধ্যে, একক শব্দের মধ্যে মাদের হরফ বা মাদের হরকতের, বামে তাসদিদ। এবার লম্বা হামজা বা গোল হামজা জায়গায় কি হবে, তাসদিদ থাকলে 4 আলিফ টেনে পড়তে হয়। ইয়াকে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। ইজি কিন্তু। এখানে বললেন শুধু তাসদিদ থাকলে 4 আলিফ টেনে পড়তে হয়, আর প্রথমে বলবেন একই শব্দ। এবার দেখেন হা খালি আলিফ জবর হা, মাদের হরফ, এরপরে এই যে শব্দের পরবর্তী অক্ষরের কি আছে, হাম গোল তাসদিদ আছে, তাহলে এইটার এক আলিফ টান থাকে না, এবার 4 আলিফ টান দিয়ে এটা মিলাই পড়তে হয়। হাজ্জাতু, দাব্বাতু, সাখাতু, লাদাল্লুন। এইটারও একটা উদাহরণ আছে একদম ইজি ভাবে, সেটা হচ্ছে সূরা ফাতিহা শেষের শব্দে, যে এই যে এটা ওয়ালাদ্দাল্লিন, এটা হচ্ছে মাদে লাজিম কালমি মুসাক্কাল। এই যে দত খালি জবর দ, মাদের হরফ, তারপর লিনে তাজিদ আছে। এখন এটা কিন্তু অনেকগুলো অক্ষর দেখা যায়, কিন্তু এটা কিন্তু এক শব্দ। দল্লিন অর্থ হচ্ছে পথভ্রষ্ট, দলিন অর্থ কি, পথভ্রষ্ট। তো এইটা কিন্তু মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, তাসদিদ হওয়ার কারণে। তা আপনারা এত শব্দ বের করতে পারবেন না, ইজি হচ্ছে এটা যে মাদের হরফের পরে, একদম মাদের হরফের পরবর্তী, মাদের হরফের
পরবর্তী, মাঝখানে কোনো আলিফ টালিফ ইয়া ওয়াও এগুলো কিচ্ছু হবে না, একদম পরবর্তী খুঁজবেন সব সময়। হামজাও খুঁজবেন পরবর্তী, লম্বা হামজাও খুঁজবেন পরবর্তী, ওয়াকফও খুঁজবেন পরবর্তী, এই তাসদিদও খুঁজবেন কি পরবর্তী অক্ষরের শুরুতে, মাদের হরফের পরবর্তী অক্ষরের শুরুতে তাসদিদ থাকলে কি হবে, 4 আলিফ টেনে পড়তে হয়, নাম হবে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। তাহলে এইটা যদি তাসদিদ হয়, এবার শুধু পরিবর্তন ঘটবে কি দেখেন, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ শুধুমাত্র হবে, জজম হবে, তাসদিদের জায়গায় পরবর্তী অক্ষরটাই শুধু জজম হবে কালিমার মধ্যে। এবার আর শব্দের মধ্যে ওখানেই তো পাইতেছেন না, বুঝতেছেন, মাদের হরকতের বামে দেখেন, এইটা মাদের হরফ কথাটা উঠাই দিছে এই কারণে, কারণ এই মাঠটা খুবই কম, মাত্র কনসেপ্টে 2 জায়গায় আছে এবং 2টা জায়গায় মাদের হরকতের পরে হয়েছে। এখন আপনি যদি ওই সংখ্যার সাথে মিলাই পড়তে চান বলেন মাদের হরফ দিয়ে পাবেন না, কিন্তু মাদের হরকতটা শুধু আসে। এরপর বামে জজম থাকলে, কি থাকলে, জজম থাকলে 4 আলিফ টেনে পড়তে হয়, ইয়াকে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ বলে। যেমন এই দেখেন আল আনা, এই যে আ এক আলিফ টান হয়েছে, এরপরে পরবর্তী মাঝখানে কোনো ই নাই, পরবর্তী কি আছে, জজম আছে, মাঝখানে কোনো কিন্তু কোনো ই নাই, জজম আছে, তাহলে এইটা কি 4 আলিফ টেনে পড়তে হয়। সমগ্র কোরআন মাজিদে এই শব্দটি মাত্র 2 জায়গায় আছে, তাও একই পাড়ায় আছে, ঠিক আছে। আল আনা টান দিতে হবে কিভাবে, আল, একটা ছিল আল, এটা হবে আল আল আনা, এটা মাদ্দে বদল। তাইলে জজম শব্দের মধ্যে জজম তাসদিদ পাইলেও 4 আলিফ, জজম পাইলেও 4 আলিফ। এবার আসবেন নামের দিয়া, একটা কথা পাল্টে গেছে, মাদ্দে লাজিম হরফি মানে অক্ষরের মধ্যে মুসাক্কাল তাসদিদ থাকলে। মুসাক্কাল বোঝার আগে একটু মুখাফফাফ বুঝে আসি, তাহলে আর একটু সহজ হয়ে যাবে। মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ জজম থাকলে, জজম মানে কি থাইম্মা যাওয়া বা ধরে ফেলা, এটা জজম না। তো হরফের মধ্যে, এইটা আবার কেমন কথা হুজুর, হরফের মধ্যে আবার জিনিসটা কি, এইটা দেখেন, আমরা বানান করছিলাম না কফ নুন সদ, তখন কি বলছিলাম মনে আছে, বানানো উপরে লেখা ছিল বাম সাইডে, এখন যদি ভুলে যান তাহলে অবশ্যই দেখে নেবেন, কফ এরকম ছিল, হ্যাঁ মনে আছে কিনা আপনাদের, নুন নুন এরকম ছিল, হ্যাঁ এই বানানে। তো দেখেন এই বানানের মধ্যেও কিন্তু মাদ পাইতেছেন আপনি, জবরের বাম পাশে খালি মাদ পাইছেন না, বানানের মধ্যে মাদ আছে, হ্যাঁ বানানের মধ্যে মাদ আছে, কফ নুন সদ, সদ খালি আলিফ জবর স, দালে জজম মাদ আছে। এখন দেখেন মাদ তো পাইছেন, এক আলিফ মাদ পাইছেন না, ক জবরের বাম পাশে খালি আলিফ, এর পরবর্তী ফাতে কিন্তু কি আছে, জজম আছে। ওই কথাটাই বলা হয়েছে, হরফের মধ্যে মানে না, হরফের মধ্যে মানে এর নামের মধ্যে মাদের হরফের বামে, যে মাদের হরফের বামে তাসদিদ না থাকলে, মানে তাসদিদটা তো দেখা যায় না, জজম তাসদিদ না থাকলে কি থাকে, জজম থাকে, এই যে জজম থাকে, এই যে জজম আছে, তাসদিদ না থাকলে কি থাকে, জজম থাকে। জজম থাকলে হরফের নাম বলা হইতেছে না বাম দিকে, আপনি হরফের যে নামটা পড়ছেন ওইটাকে 4 আলিফ টেনে পড়তে হয়, ইয়াকে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ বলে। এবং দেখেন হরফের নাম কি কফ, এটা 1 আলিফ টেনে টেনে পড়ছি আমরা, এখানে 4 আলিফ টেনে টেনে পড়বো, কফ কফ নুন صاد حميم طاسين ياسين كاف ها يا عين صاد, এগুলোকে হুরুফুল মুকাত্তাআত বলে। ঠিক আছে, আজকে লাইন কেটে যাবে, শেষ এখনই। আগামী ক্লাসে বাকিটা বুঝবো, আর যা না বুঝবেন আগামী ক্লাসে আবার বলবেন, সব বুঝাই দেব। ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম।